বন্ধুরা, যেমনটা আপনারা জানেন, আরজি কর রেপ এবং মার্ডার কেসে সঞ্জয় রায়ের যে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত হিসেবে সিবিআই চিহ্নিত করেছে, তার বিচার পর্ব চালু হয়ে গিয়েছে। সঞ্জয় রায়কে প্রথম আমরা যখন কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল, সেই সময় কিছু সাংবাদিকদের বলতে শুনেছিলাম যে আমি দোষী, আমি দোষ করেছি, আমাকে ফাঁসি দেওয়া হোক। দোষ স্বীকার করে নেওয়া হয়েছিল। তারপর যেদিন তার চার্জ গঠন হয় শিয়ালদা কোর্টে, অর্থাৎ তার এগেনস্টে কি কি ধারায় মামলা শুনানি হবে, কি কি ধারা প্রমাণিত হলে, সেই ধারাগুলো যদি প্রমাণিত হয় তাহলে তার এগেনস্টে কি কি শাস্তি হবে, সেই ধারাগুলো দিয়ে তার চার্জ গঠন যেদিন হয়, সেদিন সেদিন পিজন রায়ের ভেতর থেকে সঞ্জয় রায়কে চিৎকার করতে শোনা যায় যে আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হচ্ছে, সরকার আমাকে ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট আমাকে ফাঁসাচ্ছে, এতদিন আমাকে চুপ থাকতে বলা হয়েছিল, আমাকে কিছু বলতে দেওয়া হচ্ছে না। এরকম কিছু বিস্ফোরক বক্তব্য এক্সেট্রা এক্সেট্রা আরও বলতে থাকেন। গতকাল পিজন ভ্যানের মধ্যে থেকে যখন কোর্ট থেকে বেরোচ্ছিলেন, পিজন ভ্যানের মধ্যে দাঁড়িয়ে গতকাল যখন সাংবাদিকরা প্রশ্ন করে, তখন সেই সঞ্জয় রায়কে গতকাল বলতে শোনা যায় বিনীত গোয়েল, প্রাক্তন সিপি যিনি, তিনি নাকি সঞ্জয় রায়কে ফাঁসাচ্ছেন। তো এই বিষয়টাকে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী তিনি কিভাবে ব্যাখ্যা করছেন? একটি সংবাদ মাধ্যমে গতকাল তিনি এক ইন্টারভিউ দিয়েছেন, যে ইন্টারভিউতে তিনি কিছু বিস্ফোরক বক্তব্য করেছেন। কতকটা তিনি মিল পাচ্ছেন 5-7 বছর আগেকার কুণাল ঘোষের সাথে। তো কি বলেছেন, তো তার ব্যাখ্যাটি অবশ্যই শোনাবো। পুরো প্রতিবেদনটি দেখতে থাকুন। নমস্কার, আমি সুরজিৎ, বঙ্গদর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো সর্বপ্রথম দীপাঞ্জন চক্রবর্তীর ব্যাখ্যাটি আগে শুনে নিই। এটা একটা পুরনো চিত্রনাট্য আবার নতুন করে বার করেছে, যেরকম ওটিটি সিরিজ হয় না, সিরিজ 1 সিরিজ 2, মির্জাপুর সিরিজ 1 সিরিজ 2, এইরকম বাংলায় একটা হচ্ছে সিরিজ 1 সিরিজ 2। 5-7 বছর আগে সারদা কেলেঙ্কারির সময় তৎকালীন তৃণমূলের রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষকে যখন অ্যারেস্ট করে রাজ্য পুলিশ সারদা কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে, তখন এই কুণাল ঘোষ কিন্তু চিৎকার করে করে এই প্রিজন ভ্যান থেকে বলতেন যে আমাকে ফাঁসানো হয়েছে। প্রথমে বলতেন যে রাজ্যসভা আমাকে, রাজ্যের পুলিশ ফাঁসিয়েছে, রাজ্য প্রশাসন ফাঁসিয়েছে। পরে সরাসরি উনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম করে বলতেন যে মমতা ব্যানার্জি সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি, এটা বলেছেন। তারপর কি হলো, যে সেই কুণাল ঘোষ এখন তৃণমূলের প্রধান মুখপাত্র। এখন দেখার অপেক্ষা যে সঞ্জয় রায়ও কিছুদিন পরে বেরিয়ে এসে তৃণমূলের প্রধান না হোক দ্বিতীয় মুখপাত্র হয় কিনা, সেটা দেখার জন্য বাংলার মানুষজন বসে আছে। আমি একটা জিনিস ব্যক্তিগতভাবে খুব মিস করছি, কুণাল ঘোষ যখন জেল থেকে চিৎকার করতেন তখন ওনাকে ঘিরে, ওনার ওই প্রিজন ভ্যানটাকে ঘিরে একদল কলকাতা পুলিশের বীর পুঙ্গব অসাধারণ তবলাবাদক, তারা প্রিজন ভ্যানটাকে দুম দুম করে বাজাতেন এবং একটা অদ্ভুত বাংলার ডাকাতদের মতো হাড়ে রেড়ে করে করে চিৎকার করতেন। এগুলো ভিডিও সব আর্কাইভ গুলো তো রয়েছে, যে কোনো চ্যানেলে, ইউটিউবে, সব জায়গায় পাওয়া যাবে, যাতে কুণাল ঘোষের আওয়াজ বাইরে না পৌঁছায়। আজকে কিন্তু দেখলাম ভিডিও ফুটেজ গুলোতে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ওই প্রিজন ভ্যানের আশেপাশে কিন্তু কোনো পুলিশকে দেখতে পেলাম না যারা তবলা বাজাবে ওই প্রিজন ভ্যানে বা হাড়ে রেড়ে করে চিৎকার করবে। বরং আজকে দেখে মনে হলো এই সঞ্জয় রায়কে একটা পরিষ্কার পরিসর দেওয়া হচ্ছে, যাতে ও এই কথাগুলো মিডিয়ার সামনে বলতে পারে, যাতে সংবাদ মাধ্যম ন্যাচারালি তোলপাড় পড়বে এবং সংবাদ মাধ্যমের এই খবর পরিবেশন ব্রেকিং নিউজের চক্করে তদন্তটাকে বা মানুষকে বিভ্রান্ত করা যেতে পারে না, এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু একদম যে সঞ্জয় রায়কে পুরো ফ্রি হ্যান্ড খেলে দেওয়ার মতন জায়গা স্পেস দেওয়া হচ্ছে এমনটা কিন্তু নয়। অ্যাকচুয়ালি গতকাল ভালোই পুলিশ ঘেরাটোপের মধ্যে কোর্টেতে আনা হয়, মানে প্রডিউস করা হয়, কিন্তু বেরোনোর টাইমে যখন গাড়িতে তুলে দেওয়া হয়েছে ঠিক সেই টাইমে বেরিয়ে যাওয়ার সময় চিৎকার করে কথাটি বলেছেন, বিনীত গোয়েলের নামটি তখন নিয়েছেন।
ইনফ্যাক্ট আজও যখন কোর্টে প্রডিউস করা হয়েছে, একদম গাড়ি একদম যতটা ভেতরে যায় শিয়ালদা কোর্টের ততটুকু জায়গায় নিয়ে গিয়ে একদম লাস্ট মুভমেন্টে সঞ্জয় রায়কে নামানো হয়েছে গাড়ি থেকে। ইনফ্যাক্ট নিয়ে যাওয়ার সময়ও বেশ ভালোই সিকিউরিটির ব্যবস্থা হয়েছে, যাতে আজকে কিছু না কিছু বলতে পারেন। মানে গার্ড করা হচ্ছে, একদম যে ফ্রি হ্যান্ড ছেড়ে দেওয়া হচ্ছে তেমনটা কিন্তু একদমই নয়। যে ভিডিওগুলো যদি দেখবে, ভিডিওতে আমি অন্তত দেখেছি শুধু সাংবাদিকদের এবং তাদের বুম, একজন ইউনিফর্ম পরা পুলিশের লোককে তো ওই প্রিজন ভ্যানের আশেপাশে দেখা যায়নি। তার মানে কি ওকে প্রিজন ভ্যানে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এরপরে তুমি এইটুকুই বলবে এবং তারপর গাড়ি বেরিয়ে যাবে, আর যাতে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন না হতে হয়। কারণ এটা যে একটা খুব ভালোভাবে লেখা কিন্তু অত্যন্ত নিম্নমানের একটা স্ক্রিপ্ট, যেটা আমি বললাম ওই সিজন 1 হয়েছে কুণাল ঘোষকে নিয়ে, সিজন 2 হলো সঞ্জয় রায়কে নিয়ে, এটা তো পরিষ্কার বোঝা যায়। আমার মনে হয় কুণাল বাবু বোধহয় ব্যক্তিগতভাবে অত্যন্ত দুঃখিত, মর্মাহত যে ওনার যখন সময় ছিল তখন ওনাকে বলতে দেওয়া হয়নি এবং এখন সঞ্জয় রায়কে বলতে দেওয়া হচ্ছে। এবং কুণাল বাবু যদি তাতে ওরা আমাদের গান গাইতে দেয় না বলে গান গাইতে শুরু করেন, আমি অন্তত অবাক হব না। এটা বোঝা যাচ্ছে পরিষ্কার নাটক এবং জনগণকে, বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। সিবিআই এর তদন্ত এতে বিভ্রান্ত হবে না, বিচার পদ্ধতি প্রক্রিয়া এতে বিভ্রান্ত হবে না। আচ্ছা, এক্ষেত্রে সঞ্জয় রায়কে, মানে সঞ্জয় রায়ের যে বয়ান এসেছে প্রেসের সামনে বা মিডিয়ার সামনে বা জনসাধারণের সামনে, তিনি নিশ্চয়ই এই কথাটি কোর্টের মধ্যেও বলেছেন। এখন কোর্টের মধ্যে কি বলেছে আমরা তো কেউ জানি না। তো বিনীত গোয়েলকে কি এই মুভমেন্টে প্রয়োজন রয়েছে সিবিআই হেফাজতে নিয়ে তাকে কিছু জিজ্ঞাসাবাদি করার বা ক্রস ভেরিফাই করার, বা আপনি জিনিসটাকে কিভাবে দেখছেন? এই জায়গাটা কি ক্রস চেক করার প্রয়োজন রয়েছে? না, তোমার কি মনে হয় যে একজন নিতান্তই সিভিক ভলেন্টিয়ার তাকে আড়াল করবার জন্য এই পুরো রাজ্য প্রশাসন, কলকাতা প্রশাসন, পুলিশ সব ঝাঁপিয়ে পড়েছিল? সেটা সম্ভব? কেউ বিশ্বাস করবে? আমি তোমাকে দু একটা কথা বলি। প্রথম দিন থেকে কিন্তু আমি বলে এসেছি, আমি এখনো সেই সিদ্ধান্তে একদমই স্টিক করছি যে এই কেসের যদি সুরাহা করতে হয় তাহলে সিবিআই কে বিনীত গোয়েল, তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তা, টালিগঞ্জ থানার টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মন্ডল, আরজি করের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, এদের সামনাসামনি বসিয়ে জেরা করতে হবে এবং অবশ্যম্ভাবীভাবে সেই মহিলা বা সেই ব্যক্তি যিনি প্রকাশ্য টিভি চ্যানেলে বারবার বলেছেন, মিডিয়ার সামনে বলেছেন যে ঝাড়গ্রাম থেকে আমি সারা রাত 2টো অবধি কন্টিনিউয়াস মনিটর করে গেছি, ফোনে কথা বলে গেছি পুলিশ কমিশনারের সঙ্গে, তদারকি করেছি, ওনাকেও বসাতে হবে। কারণ তাহলে এটার উত্তর ওই ভদ্রমহিলা দিতে বাধ্য যে এই যে সন্ধ্যার পর পোস্টমর্টম হয়েছে উনি জানতেন এবং ওনার অনুমতি অনুসারে এই পোস্টমর্টম করা হয়েছে সন্ধ্যার পরে বেআইনি ভাবে। কারণ ওনার অনুমতি না থাকলে পুলিশের ক্ষমতায় কুলাবে না সন্ধ্যা 6টার পর সুপ্রিম কোর্টের ভার্ডিক্টকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এরকম তাড়াহুড়া করে পোস্টমর্টম করা হবে। ওনার অনুমতি না থাকলে অত তাড়াহুড়ো করে বডি ডিসপোজ অফ করা, যেখানে শাসক দলের একজন কাউন্সিলর সম্ভবত অথবা বিধায়ক, ঠিক মনে নেই, যিনি নিজে দাঁড়িয়ে থেকে তত্ত্বাবধান করে এই বডি ডিসপোজ অফ করিয়েছিলেন, যেখানে ওই শ্মশান ঘাটের একজন কর্মী সম্ভবত ডোম যে বলেছিলেন যে আগে 2-3টে ডেড বডির লাইনকে ওভারটেক করিয়ে এই অভাগার মৃতদেহকে তাড়াতাড়ি শ্মশানে ক্রিমেট করে দেওয়া হয়। এইগুলো ওই ভদ্রমহিলা নিশ্চয়ই জানতেন, কারণ ওনার কথা অনুযায়ী রাত 2টো অবধি উনি কন্টিনিউয়াস মনিটর করেছেন। উনি এই কথাটি বলেওছেন যে যতক্ষণ না বডিটি পুড়িয়ে দেওয়া হয়েছে ততক্ষণ আমি ঘুমাতে পারিনি। মানে কি মিন করছে এটাকে? তার মানে উনি জানতেন যে বডিটাকে ডিসপোজ অফ করা হচ্ছে। এখন ঘুমাতে অনেকেই পারে না, কেউ দুশ্চিন্তায়, কেউ দুঃখে,
কেউ বা একটা অজানা আতঙ্কে যে বডিটা যতক্ষণ না পুরাবে ততক্ষণ আমার বিপদ থাকতেও থাকতে পারে, যদি হঠাৎ করে জনগণ খেপে যায় এবং ডেড বডিকে ডিসপোজ অফ করতে না দেওয়া হয়, পরের দিন যদি কোনো রকম ভাবে আদালতের হস্তক্ষেপ হয়, আবার পোস্টমর্টম হয়, অনেক কিছু কারণ থাকতে পারে রাতে না ঘুমানোর, আমি সেটার মধ্যে যাচ্ছি না। কিন্তু আরেকটি কথা আমি তোমাকে বলি যে শুধু বিনীত গোয়েল কেন, আজকে সেই প্রশ্নটাও তো উঠবে যে জনগণ দেখেছে যেখানে ডিসি সেন্ট্রাল একজন মহিলা, তাকে যখন প্রেস কনফারেন্স করতে হয় বিভিন্ন জিনিসের ক্লারিফিকেশন দিচ্ছিলেন, সম্ভবত একজন ওই ডাক্তার যাকে পুলিশ সম্ভবত অ্যারেস্ট করেছে বা সিবিআই তাকে তদন্তের আওতায় এনেছে, অভিক দে, যাকে লাল মার্ক করে বলা হয়েছিল ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট লালবাজারের। আমি জানি না তুমি জানো কি না, এটা কনফার্ম করো, সম্ভবত লালবাজারে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কোনো ডিপার্টমেন্টই নেই ফিঙ্গারপ্রিন্টে। যদি ফিঙ্গারপ্রিন্টে কোনো ডিপার্টমেন্টই না থাকে এবং লালবাজার বা কলকাতা পুলিশের আওতায় যদি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের দরকার পড়ে, তখন কলকাতা পুলিশ হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ সিআইডি থেকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে আনা, অথবা বেলগাছিয়ায় যে যে রয়েছে ফরেন্সিক স্টেট ফরেন্সিক ল্যাবরেটরি, সেখান থেকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট আনায়। লালবাজারে যে ফিঙ্গারপ্রিন্ট ডিপার্টমেন্ট নেই সেটা জানা সত্ত্বেও কলকাতা পুলিশের একজন আইপিএস ডিসি, তিনি যদি এটা প্রেস কনফারেন্সে বলেন এমন একজন মানুষকে দেখিয়ে যে একজন ডাক্তার এবং তার বিরুদ্ধে অপরিসীম অভিযোগ রয়েছে, থ্রেট কালচার, দুর্নীতি থেকে সবকিছু, তো তাদেরও তো তদন্তের আওতায় আনতে হবে যে আপনি কার আদেশে এই সমস্ত কথা বলে মানুষকে, জনগণকে, সংবাদ মাধ্যমকে বিভ্রান্ত করেছেন। এখন জানি না সিবিআই কতটা কি করছে, কিন্তু এগুলো তদন্তের আওতায় তো বহু মানুষকে আনতে হবে। আচ্ছা, এখানে যে ডিসি নর্থ যিনি টাকা পয়সার অফার নাকি করেছিল নির্ভয়ার বা মানে অভয়ের বাবা মাকে, তো তাকেও কি এই জায়গায় আনার কোনো সাইড দেখছেন আপনি? নিশ্চয়ই, আমি তো বললাম তো অনেকগুলো নাম আসবে, আসা উচিত। সিবিআই কি ওই সম্ভবত এসএসকে বা ন্যাশনাল মেডিকেল কলেজের একজন ডেটা এন্ট্রি অপারেটর, সে ওখানে কি করছিল, তাকে কি এনেছে তদন্তের আওতায়? এই প্রশ্ন তো উঠবে। উত্তরবঙ্গ থেকে বিভিন্ন অন্যান্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয় থেকে, মেডিকেল কলেজ থেকে যে সমস্ত ডাক্তাররা ওখানে সবাই পৌঁছেছিলেন, এদের সবাইকে এনেছে তদন্তের আওতায়? এদের কি কাস্টোডিয়াল এনকোয়ারি, ইনভেস্টিগেশন বা ইন্টারোগেশন করা হয়েছে? তো এই প্রশ্ন বহু আছে, কারণ এটা আমি মনে করি না, সারা বাংলার মানুষ মনে করে, সারা পৃথিবীর বাঙালিরা মনে করে যে এটা কিছুতেই সঞ্জয় রায়ের একার কাজ নয়, এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র, লার্জার কনস্পিরেসি এবং ডিপ কনস্পিরেসি। কনস্পিরেসি একজন দিয়ে হয় না। সঞ্জয় সিভিক ভলেন্টিয়ার, ধরে নিলাম তার প্রচুর অভাব যাতায়াত ছিল আরজি করে, কারণ সে সন্দীপ ঘোষের পোষ্যপুত্র ছিল, ধরে নিলাম। সে কি করে জানলো অভাগা একটি মেয়ে সে একটি হসপিটাল এত বড় বিল্ডিং এর একটি পার্টিকুলার রুমে গিয়ে ঘুমাচ্ছে, সে কি করে জানলো? তো এটা নিয়ে বহু আসে, কিন্তু যেহেতু মামলা এই মুহূর্তে আদালতের বিচারাধীন, এর থেকে বেশি কিছু বলাটা আমি সঙ্গত মনে করি না। তাদের তদন্তের ব্যাঘাত হলেও হতে পারে। বহু আমাদের প্রশ্ন আছে, ভবিষ্যতে প্রশ্ন নিশ্চয়ই তুলব, অতীতেও তুলেছি, ভবিষ্যতেও তুলব। হ্যাঁ, তো শুনলেন দর্শক বন্ধুরা প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর বক্তব্য। তিনি কিছু গুরুতর কোশ্চেন্স মার্ক দিয়ে রাখলেন কয়েকটা জায়গাতে, যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সেই রাত্রে কি করে জানলেন যে অভয়া অমুক রুমে রয়েছে, সেই রুমেতেই চলে গেলেন। কিভাবে জানলেন উত্তরবঙ্গের ডাক্তার কয়েকজন যারা পরের দিন ওখানে উপস্থিত ছিলেন, তারা কি জানতেন যে আজকে এরকম একটি ঘটনা ঘটবে? 600-650 কিলোমিটার দূর থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, মানে শিলিগুড়িতে যে মেডিকেল কলেজ, সেখান থেকে চলে এলেন তারা মেডিকেল কলেজে আরজি করেতে। তো এরকম কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যার এখনো উত্তর স্পষ্ট নয়, তবে এগুলো তদন্তের মধ্যে থাকলে আশা করি এগুলোর উত্তর বেরিয়ে আসবে। যখন বেরিয়ে আসবে তখন আমরা সবাই সেই বিষয়টা ক্লিয়ার করতে পারবো বা জানতে পারবো। এরকম অনেক কিছু কোশ্চেন্স রয়েছে, যেহেতু এটা তদন্তের মধ্যে চলছে এখন উপস্থিত,
বা সঞ্জয় রায়ের বিচার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, সেই জন্য এই মুমেন্টে আলোচনা করাটা ঠিক হবে না বলে তিনি এই মুমেন্টে সেই কোশ্চেনগুলোকে কিছু বললেন না বা কোশ্চেন্সের উত্তরটা ব্যাখ্যায় এলেন না। তো এই হচ্ছে দীপাঞ্জন চক্রবর্তীর বক্তব্য, যা আপনাদেরকে আমরা শোনালাম। আপনাদের মনেও যদি কোনো কোশ্চেন্স ওঠে বা কি কি কারণের জন্য এই বিষয়গুলোকে হাইড করা হচ্ছে বা কাকে বাঁচানোর জন্য জিনিসটাকে হাইড করা হচ্ছে, হঠাৎ করে সঞ্জয় রায়কে ফ্রি হ্যান্ড বলতে দেওয়াই বা হচ্ছে কেন, যেখানে তিনি একজন অভিযুক্তর কথা তো কোর্টেতেই শোনা হবে, তো উনাকে বাইরে এসে বলতে হচ্ছে কেন? তো জানি না এই সমস্ত কোশ্চেন্সের উত্তর কি আছে বা এর ভবিষ্যতে এর বলবে এর কি কারণ, কি ব্যাখ্যা বা যাবতীয়। তো পুরো অডিওটি শুনলেন, আপনারা দীপাঞ্জন চক্রবর্তীর বক্তব্যটি শুনলেন। এই নিয়ে যদি আপনাদের কোনো নিজস্ব বক্তব্য থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই প্রতিদিন নিউজের পারফেক্ট আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।